ভারতের ইতিহাসে মুর্শিদাবাদ একটা গুরুত্বপূর্ণ নাম। প্রাচীন বাংলায় গৌড় রাজ্যের কিছুটা অংশ ছিল। বহরমপুরের কর্ণ সুবর্ণ ছিল তার রাজধানী। তারপর মুঘলদের শাসন। একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। তারপর বিখ্যাত পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজিত হওয়া, মির্জাফরের ষড়যন্ত্র, ইংরেজদের 200 বছরের শাসনের কারণ এই মুর্শিদাবাদ। বর্তমানে সেই ইতিহাসের টানে নানা জায়গা থেকে পর্যটকেরা ঘুরতে আসে। নমস্কার, আমি অরিত্র। মুর্শিদাবাদে কিভাবে ট্যুর প্ল্যান করবেন তার একটা কমপ্লিট ট্যুর গাইডের ভিডিও আগেই করে দিয়েছি, না দেখে থাকলে দেখে নেবেন। লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে টোটো রিজার্ভ করে সাইট সিইং করবেন, কিসের কত খরচা, যাবতীয় তথ্য নিয়ে 2 রাত্রি 3 দিনের একটা ভিডিও করা আছে এই চ্যানেলে। এবং সেই ভিডিওতে কথা দিয়েছিলাম যে মুর্শিদাবাদের ইতিহাস এবং সবকটা ভ্রমণ স্থান নিয়ে একটা ভিডিও দেব। একটা শুক্রবার কলকাতা চিতপুর স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে মুর্শিদাবাদ চলে এলাম। স্টেশনের বাইরে থেকে একটা টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে চলেছি মুর্শিদাবাদে আমাদের থাকার আস্তানায়। আমি উঠেছিলাম মুর্শিদাবাদের পপুলার হোটেলের মধ্যে, হোটেল শাগনিকে। আপনি এই হোটেলে থাকতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শাগনিক হোটেলের রেস্টুরেন্ট থেকে একটু তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা করে নিলাম, মাছ ভাত। তারপর যেই টোটোয় এসছিলাম সেই টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম প্রথম দিনের সাইট সিইং করতে। হোটেলের বিপরীতেই আছে গাড়ি পার্কিং এর জায়গা, সেখান থেকেই উঠে পড়লাম টোটোয়। 2 দিনের সাইট সিইং এর জন্য টোটো ভাড়া পড়ল 1500 টাকা মতন। আর যদি টাঙাতে করে সাইট সিইং করেন তাহলে 1000 কিংবা 1200 টাকা পড়বে। সিরাজদৌল্লা রোড ধরে রেল লাইন পেরিয়ে নকুরতলা মোড় থেকে স্ট্রেট চলে এলাম প্রথম স্পটে, জাহান কোষা ক্যানন বা জাহান কোষা বন্দুক। 1637 সালে শাহজাহানের রাজত্বকালে ইসলাম খান ছিলেন বাংলার সুবেদার। তখনকার ঢাকা শহরে, যেটা আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে জনার্দন কর্মকার নামে একজন কামার এবং বন্দুক নির্মাতা ছিলেন। সেই জনার্দন কর্মকার এই কামানটা তৈরি করেছিলেন। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণ করছে। এই বন্দুক যেখানে অবস্থান করছে এই জায়গাটাকে বলা হয় তোপখানা। এই জায়গাটা আগে ছিল নবাবদের আর্টিলারি পার্ক। এই কামানটি অষ্টধাতু বা 8টি ধাতু দিয়ে তৈরি: গোল্ড, সিলভার, কপার, লেড, জিঙ্ক, মার্কারি, আয়রন এবং টিন। ওজনের কথায় যদি আসি তাহলে 7 টনেরও বেশি ওজন এই কামানের, অথবা 212 মণ। লম্বায় 17 ফিট এবং 6 ইঞ্চি। জাহান কোষা গান দেখে এবারে আমরা চলেছি পরের বিখ্যাত এবং ঐতিহাসিক স্পট দেখতে, কাটরা মসজিদ। মুঘল ভারতে 18 শতকের গোড়ার দিকে বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তেনার বয়সকালে এই কাটরা মসজিদ তৈরি করতে নির্দেশ দেন তার বিশ্বস্ত অনুচর এবং আর্কিটেক্ট, যার নাম মুরাদ ফরাজ খান। 1724 থেকে 1725 সালের মধ্যে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। মসজিদের উচ্চতা হচ্ছে 70 ফিট। এই মসজিদের ভেতরে রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। মুর্শিদ কুলি খাঁ, যিনি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম রাখা হয়েছিল সূর্য নারায়ণ মিশ্র। 10 বছর বয়সের আশেপাশে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং নাম রাখা হয় মোহাম্মদ হাদি। তিনি মুসলিম ধর্মে এক নিষ্ঠ সেবক হয়ে ওঠেন। পরবর্তীকালে সম্রাট ঔরঙ্গজেবের কাছে মুর্শিদ কুলি খাঁ উপাধি পান। মুর্শিদ কুলি খাঁর নাম অনুযায়ী মুকসুদাবাদ এবং তারপর মুর্শিদাবাদে রূপান্তরিত হয়। 1717 সালে বাংলার রাজধানী ঢাকার বদলে মুর্শিদাবাদ রাখেন। কাটরা মসজিদের এই জায়গায় 700 জনের নামাজ পড়ার জায়গা রয়েছে। 1897 সালে ভূমিকম্প হওয়ার কারণে এই মসজিদের কিছুটা অংশ নষ্ট হয়ে যায়। মসজিদের চারদিকে 4টে মিনার ছিল, যেগুলো দুর্গের কাজ করত। বর্তমানে সেই 2টো মিনার সম্পূর্ণভাবে ধূলিসাৎ। রয়ে গেছে 2টো মিনার। চারপাশে বাগান ও ফুলের সজ্জা এই কাটরা মসজিদকে আরো মনোময় করে তুলেছে। মুর্শিদ কুলি খাঁ এই কাটরা মসজিদের ভেতরে এমন এক জায়গায় নিজের সমাধি ভবন নির্মাণ করেন
যাতে মসজিদের প্রবেশ পথে সকলের পায়ের ধুলো তার সমাধির উপরে পড়ে। সিঁড়ির ঠিক নিচেই রয়েছে তার সমাধি ভবন। 1717 সাল থেকে 1727 সাল পর্যন্ত তিনি শাসন করেছেন। বাংলার প্রথম নবাব। তেনার মৃত্যুর পর মুর্শিদাবাদের নবাব ছিলেন তার জামাই নবাব সুজাউদ্দিন। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেখাশোনা করছে। মসজিদের বাইরে কিছু দোকানপাট রয়েছে। কাটরা মসজিদ ঘুরে এবারে যাচ্ছি তৃতীয় স্পটে, আজিমুন্নেসা বেগমের সমাধি। ইনি ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব নবাব সুজাউদ্দিনের স্ত্রী, যার কথা একটু আগেই বললাম, মুর্শিদ কুলি খাঁর জামাই সুজাউদ্দিন। আজিমুন্নেসা বেগম মারা যান 1734 সালে। মারা যাওয়ার আগে তিনি একটি মসজিদ তৈরি করেছিলেন, যার কিছুটা অংশ ধসে গেছিল। তার কিছুটা অংশ এখন সংরক্ষণ করা আছে এখানে। বর্তমানে সেই জায়গায় বাগান, ফুলগাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তিনি মারা যাওয়ার পর তার বাবার মতন তাকেও তার মসজিদের প্রবেশদ্বারের সামনে সিঁড়ির নিচে সমাহিত করা হয়েছে। এরপর চললাম চতুর্থ স্পটে, জাফরগঞ্জ সিমেট্রি, অথবা এখানে যেটা লেখা থাকে নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। আপনি মুর্শিদাবাদ ঘুরতে আসলে দুটো কবরস্থানে ঘুরতে পারবেন। একটা এই জাফরগঞ্জ সিমেট্রি, যেটা মির্জাফর বানিয়েছিল, আর একটা হচ্ছে খোশবাগ, যেটা নবাব আলীবর্দী খান বানিয়েছিল। সেটা আমরা দ্বিতীয় দিন ভাগীরথী নদীর ওপারে যাব। এই জাফরগঞ্জ কবরস্থানে ঢুকতে প্রবেশ মূল্য লাগে 10 টাকা একজনের। 3.5 একর জমির ওপর মির্জাফর এই জাফরগঞ্জ সিমেট্রি তৈরি করেছেন। বাংলার নবাবদের পরিবারের সদস্যদের কবর রয়েছে এখানে। মির্জাফরের কবর এবং তার অনেক আত্মীয় স্বজন পরিবারের কবর রয়েছে, যেমন তার স্ত্রীদের কবর, মির্জাফরের বাবা, তার ভাই, তার জামাই এবং আরো অনেকে। জাফরগঞ্জ সিমেট্রি দেখা হয়ে গেলে রাস্তার ওপরে বাঁদিকেই দেখতে পেলাম পঞ্চম স্পট, নেমক হারাম দেউরি। এটা হচ্ছে মির্জাফরের রাজপ্রাসাদ, যার আরেক নাম জাফরগঞ্জ দেউরি অথবা ট্রেটার্স গেটও বলে। ভেতরে ঢোকা যায় না। নেমক হারাম দেউরির নাম রাখার কারণ আপনি হয়তো ভালো করেই জানেন। মির্জাফর ষড়যন্ত্র করে সিরাজদৌল্লাকে হত্যা করেছিল, যার কারণে পলাশির যুদ্ধে পরাজিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায় পূর্ব ভারত। মির্জাফরের ছেলে মীর মিরনের আদেশে মোহাম্মদ আলী বেগ 1757 সালের জুলাই মাসের 2 তারিখে সিরাজদৌল্লাকে হত্যা করেন। হত্যার পর সিরাজের ক্ষতবিক্ষত দেহ নদী পার করে জাফরগঞ্জে সারা রাতের জন্য রাখা হয়েছিল। পরের দিন সকালে তার দেহ একটি হাতির পিঠে বসিয়ে মুর্শিদাবাদের রাস্তায় এবং সিরাজদৌল্লার মা আমিনা বেগমের বাড়ির সামনে দিয়ে ঘোরানো হয়। এরপর তাকে নদী পার করে খোশবাগে নিয়ে যাওয়া হয়। সেই খোশবাগে আমরা দ্বিতীয় দিন যাব। সিরাজ মির্জাফরের মর্মান্তিক গল্প শুনতে শুনতে চলে এলাম ষষ্ঠম স্পটে, কাঠগোলা গার্ডেন এবং প্যালেস। বলা হয় আগে এখানে কাঠগোলাপের বাগান ছিল। প্রচুর পরিমাণে কাঠগোলাপ জন্মাতো, সমতুল্য এবং বিরল জাতের। ইংরেজিতে বলা হয় উড রোজেস। সেই নাম থেকে বর্তমানে কাঠগোলার নামকরণ। যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে জানা যায় 19 শতকের শুরুর দিকে, যখন মুর্শিদাবাদ ছিল শীর্ষে, সেই সময় মারোয়ারি জৈনরা আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বসতি স্থাপন করে। সময়ের সাথে সাথে তারা প্রচুর সম্পদ অর্জন করেছিল ব্যবসা করে। পাশাপাশি অনেক জৈন মন্দির নির্মাণ করেছিল, যার একটা মন্দির এই কাঠগোলাতেও রয়েছে। সেই মারোয়ারি জৈনদের মধ্যে প্রধান ছিল দুগর পরিবার, দুধরিয়া, কোঠারি এবং নওলাখা। কাঠগোলায় এই ঐতিহাসিক বাড়িটা তৈরি করেছেন 1870 সালে জিয়াগঞ্জের রায়বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগর, যিনি ছিলেন একজন জৈন ধর্মের। মূলত তৈরি করা হয়েছিল ইউরোপিয়ান এবং নবাবদের জন্য। দুগর বংশের অনেকের ঘোড়ায় করে স্ট্যাচু রয়েছে এখানে বাগানের ভেতরে। ব্রিটিশদের আগমনের পর আস্তে আস্তে তারা কলকাতায় চলে আসে। পেছন দিকে আছে তাদের তৈরি আদিনাথ মন্দির। আজ তাদের প্রাসাদ মিউজিয়ামে পরিণত হয়েছে।
ভেতরে ছবি তোলা নিষেধ। ওপরে দোতলায় ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হয়, একজনের জন্য 20 টাকা। গোটা প্রাসাদে আপনি দেখতে পাবেন অসাধারণ ঝাড়বাতি দিয়ে সাজানো আসবাবপত্র, ইটালিয়ান মার্বেল, 18 ফিটের বেলজিয়াম গ্লাসের আয়না, চীনামাটি দিয়ে তৈরি কিছু জিনিস, অয়েল পেন্টিং, ওয়াটার কালার পেন্টিং ইত্যাদি। কাঠগোলাতে মিউজিয়াম ছাড়াও দেখতে পাবেন একটি বাউরি, রাজস্থানের সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায়। এই 3 তলার কুয়োটা মির্জাপুরি পাথর দিয়ে নির্মিত, আভিজাত্য আর রহস্যে ঘেরা। এই 3 তলার প্রাচীন প্রকৌশলের ধাপকূপ বা স্টেপওয়েল, যাকে বলে বাউরি। পাশাপাশি এখন দেখতে পাওয়া যায় নতুন আকর্ষণ, পাখি ও মাছের ঘর। কত রং বেরঙের পাখি রয়েছে। তার বিপরীতে মাছের অ্যাকোরিয়াম, ছোটখাটো একটা চিড়িয়াখানা পেয়ে যাবেন এখানে, যাকে বলে মিনি জু। পেছনে যে আদিনাথ মন্দির রয়েছে তার ঠিক সামনেই আছে একটা লেক, তাতে বোটিং করার ব্যবস্থাও আছে। একজনের ভাড়া 25 টাকা। কাঠগোলা প্রাসাদের যে পুকুরটা আছে, এখানে বসে থাকতে খুব ভালো লাগে। জলে মাছও দেখা যায়। বাংলা ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখার্জির একটা সুপারহিট ফিল্ম এক যে ছিল রাজা, তার শুটিং হয়েছে এই কাঠগোলায়। কাঠগোলা ঘুরতে 1 ঘন্টারও বেশি সময় লাগলো। ছবি তোলা, সুন্দর একটা সময় কাটানো। এমনকি বাইরে বেরিয়ে রাস্তার ওপরে আছে কিছু স্টল, যেখানে ভাড়ের চা খুব বিখ্যাত। আমরাও খেয়ে নিলাম 20 টাকার মালাই চা। এই কাঠগোলা গার্ডেনে ঘুরতে আপনার প্রবেশ মূল্য লাগবে 40 টাকা একজনের জন্য। কাঠগোলায় অনেকটা সময় কাটিয়ে এবারে যাচ্ছি 7 নম্বর স্পট দেখতে। চলে এলাম মুর্শিদাবাদের আরেক বিখ্যাত স্পট, হাউস অব জগৎ শেঠ। 1652 সালে রাজস্থান থেকে আসা একজন জৈন, হীরানন্দ শাহ, এই বাড়িটা তৈরি করেন। 1713 সালে মানিক চাঁদ অর্থনৈতিকভাবে ফারুকশিয়ারকে সাহায্য করেছিল মুঘল সম্রাট হওয়ার জন্য। সেই ফারুকশিয়ার মানিক চাঁদকে জগৎ শেঠ নামের উপাধি দেন। মুর্শিদাবাদের মহিমাপুরে এই হাউস অব জগৎ শেঠ বর্তমানে একটি সংগ্রহশালা। 1980 সালে এই হাউস অব জগৎ শেঠ প্রতিষ্ঠা হয়। ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। সংগ্রহশালায় দেখতে পাওয়া যায় শেঠ পরিবারের ব্যবহার করা আসবাব, ফুলদানি, চেয়ার টেবিল, অয়েল পেন্টিং, সোনা ও রূপোর মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকের পোশাক, সোনা রূপো দিয়ে নির্মিত বেনারসি শাড়ি, তালপাতার পাণ্ডুলিপি, যুদ্ধে ব্যবহার করা অস্ত্র এবং আরও অনেক কিছু। মিউজিয়ামের পাশে রয়েছে একটি জৈন মন্দির। এই মিউজিয়াম ঘুরতে টিকিট মূল্য একজনের ক্ষেত্রে 30 টাকা। এরপর কিছুটা এগিয়ে দেখা মিলল পরের স্পটে। নসিপুর রাজবাড়িটা হচ্ছে রাজা দেবী সিংহের দরবার। রাজা দেবী সিংহ হচ্ছেন ব্রিটিশ শাসনকালের একজন কর সংগ্রহক বা ট্যাক্স কালেক্টর। যদিও এই প্রাসাদ নতুন করে তৈরি করা হয়েছিল 1865 সালে রাজা কীর্তি চন্দ্র সিংহ বাহাদুরের দ্বারা। এর ভেতরে রাজপ্রাসাদে ঢুকতে 20 টাকা লাগে একজনের। এর ভেতরে দেখতে পাওয়া যায় অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার হল এবং ঐতিহাসিক আয়না, যাতে নিজের মুখ দেখা যায় না। এছাড়াও রয়েছে প্রাচীন কালের ব্যবহার করা আসবাবপত্র। নসিপুর রাজবাড়ি দেখে জাস্ট 1 মিনিট এগোলেই আসছে নসিপুর আকড়া। 1762 সালে মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ ঢাকার উর্দু বাজার থেকে এসে এই স্থানে শ্রী শ্রী রঘুনাথ দেব মন্দির আশ্রম ও জনসেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেন। ঢুকে সামনেই চোখে পড়ে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মন্দির। দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের অনুগামী এই বৈষ্ণবীর আকড়া বিগত 3 শতাব্দী অর্থাৎ 300 বছর ধরে রঘুনাথ দেব ঠাকুরের সেবা পুজোর সঙ্গে সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসেবা করে বাংলায় এক বিশিষ্ট নজির সৃষ্টি করে আসছে। আকড়ার ভেতরে আছে বিশাল রথ, ভেতরে সংগ্রহশালা রয়েছে, ছবি তোলা নিষেধ। বাইরে আছে পুরনো আমলের মোটরযান, ঘোড়ার গাড়ি।
একটি ঘরে দুটো কামান রাখা আছে। সামনেই রয়েছে রাজস্থানের তুষর শুভ্র মর্মরের রঘুনাথ দেবের মন্দির। ভেতরে ঢুকে দর্শন করে এলাম। এখানে ঢুকতে টিকিট মূল্য লাগে একজনের 20 টাকা। নসিপুর আখড়া দেখে সেই দিনের মতন প্রাকৃতিক আলো নিভে গেল। সন্ধে হচ্ছে আর আমরা চলেছি প্রথম দিনের শেষ স্পটে। যাওয়ার পথে আরেকটা আকর্ষণ দেখতে পেলাম। মুর্শিদ কুলি খাঁর জামাই নবাব সুজাউদ্দিন চকবাজারের কাছে 4টে গেট নির্মাণ করেন। তার মধ্যে এটা হচ্ছে নহবত খানা গেট, যেটা আবার ত্রিপোলিয়া গেট নামে পরিচিত। শুধুমাত্র এই ত্রিপোলিয়া গেটটা সংস্কার করা হয়েছে, বাকি গেটগুলো জরাজীর্ণ হয়ে পড়ে আছে। সন্ধে নামতেই পৌঁছে গেলাম। এই মতিঝিলের আরেক নাম কোম্পানিজ লেক, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুক্ত ছিল। এটা একটা হর্স শু আকারের হ্রদ নবাব আলীবর্দী খানের জামাই নওয়াজিস মোহাম্মদ খান নির্মাণ করেছিল এই মতিঝিল পার্ক। এই পার্কের অনেক ইতিহাস আছে, তবে রাত্রিবেলা যতবার আসি খুব একটা ভালো লাগে না। একবার ইচ্ছে আছে দিনের বেলা এসে ভালো করে এই মতিঝিল ঘুরে দেখব এবং ক্যামেরাবন্দি করব। এখানে প্রবেশ মূল্য একজনের জন্য 30 টাকা। মতিঝিলের বাইরে প্রচুর দোকান সারি সারি, সঙ্গে টুকটাক খাবার স্টল রয়েছে। মতিঝিল ঘুরে আমরা চলে এলাম হোটেলে। হোটেলেই করে নিলাম টিফিন, কফি আর চিকেন পকোড়া। সারাদিন ঘুরে ক্লান্ত, তাই হোটেলেই 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরি করলাম। এই হোটেলের প্রতিটা রুমের বাইরে দরজার ওপরে রয়েছে মুর্শিদাবাদের সবকটা টুরিস্ট স্পটের ফটো ফ্রেম। এই সাগনিক হোটেলের কোন রুমের কিরকম রেট তার একটা চার্ট দিয়ে রাখলাম আপনার সুবিধার্থে। রাত 9:30 নাগাদ চলে এলাম সাগনিক হোটেলের রেস্টুরেন্টে ডিনার করতে। খেয়ে নিলাম মাটন কষা আর বাটার নান। মুর্শিদাবাদের প্রথম দিন সুপারহিট। বুঝতেই পারছেন জানুয়ারির কনকনে ঠান্ডার মধ্যে ভাবলাম যাই ওই রাস্তা ধরে মর্নিং ওয়াকটা করে আসি। হোটেলের পেছন দিকেই আছে ভাগীরথী নদী। সাগনিক হোটেলের নিচে ভোরবেলা আসে একটি ছেলে, সে খেজুরের রস বিক্রি করে। খেয়ে নিলাম 20 টাকা দিয়ে 1 গ্লাস। স্নান করে সকাল 8:30টার দিকে চলে গেলাম সাগনিক হোটেলের রেস্টুরেন্টে। ব্রেকফাস্টে খেয়ে নিলাম আটার লুচি, ছোলার ডাল, সাথে ডিম সেদ্ধ, তার সাথে লিকার চা। ব্যাস, ব্রেকফাস্ট করে এবারে দ্বিতীয় দিনের সাইট সিইং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলে এলাম মুর্শিদাবাদ লালবাগের পাঁচরাহা মোড়ের শাহানগর ফেরিঘাটে। আমরা ফেরিতে করে ওপারে যাব আজকের সাইট সিইং গুলো করতে। তারপর ফিরে এসে আবার বাকি জায়গাগুলোয় দুপুরে লাঞ্চ করে তারপর যাব। ফেরিতে ভাড়া লেগেছিল একজনের 5 টাকা, যাওয়া আসা নিয়ে 10 টাকা। টোটোগুলো ফেরিতে করেই যাবে ওপারে আমাদের সাথেই। শীতের সকালে এরকম 5 মিনিটের নদী ভ্রমণ মনকে তাজা করে তোলে, নিজেকে খুব ফ্রেশ লাগছে। নদীর এপারের ঘাটটা হচ্ছে শাহানগর ফেরিঘাট আর ওপারটা হচ্ছে এলাহিগঞ্জ ফেরিঘাট। ঘাটে উঠে আমরা আবার আমাদের টোটোয় উঠে এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পটে। 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত নবাব ছিলেন আলীবর্দী খান। আলীবর্দী খানের কন্যা আমিনা বেগম, সেই আমিনা বেগমের পুত্র সিরাজদৌল্লা 1756 সালে নবাব হন। এই খোশবাগ হচ্ছে সেই কবরস্থান যেখানে আছে সিরাজদৌল্লার সমাধি, সিরাজদৌল্লার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের সমাধি, তারপর নবাব আলীবর্দী খানের সমাধি, তেনার মা এবং আরো অনেকের সমাধি রয়েছে এই খোশবাগে। নবাব আলীবর্দী খান দিল্লির জামা মসজিদের আদলে এখানে খোশবাগ তৈরি করেন। খোশবাগের ইংরেজি মানে হচ্ছে গার্ডেন অফ হ্যাপিনেস। এখানে সাজানো সুন্দর বাগানের মধ্যে তাদের সমাধি রয়েছে। উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই খোশবাগ। খোশবাগ ঘুরে এবারে চলেছি পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত 51 শক্তিপীঠের উদ্দেশ্যে। সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। মুর্শিদাবাদ জেলার লালবাগ সাব ডিভিশনের কিরিটকোনা গ্রামে অবস্থান করছে এই কিরিটেশ্বরী মন্দির। এখানে সতী মা
কিরিটেশ্বরী অথবা কিরিটেশ্বরী কালী নামে পরিচিত। 51 শক্তিপীঠ বলার কারণ এখানে সতীর কিরিট অথবা মুকুট পড়েছিল। এই মন্দিরে আছে মায়ের মুকুট, মায়ের মূর্তি পুজো হয়। আর পাশের মন্দিরটায় মায়ের শিলা আছে। দুটো মন্দিরেই ভক্তরা আসে পুজো দিতে। মন্দিরের নির্মাণ 1000 বছরেরও বেশি পুরনো এবং এই স্থানটি মহামায়ার শয়ন কক্ষ বলে মনে করা হতো। স্থানীয় লোকেরা এই মন্দিরকে মহিষ মর্দিনী বলে ডাকে। যেহেতু মুকুট পড়েছিল তাই দেবীকে মুকুটেশ্বরী নামেও পুজো করা হয়। মূল মন্দিরটি 1405 সালে ধ্বংস হয়ে গেছিল। বর্তমান মন্দিরটা 19 শতকের লালগোলার রাজা দর্পনারায়ণ পুনর্নির্মাণ করেন এবং এটি মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম মন্দির। পাশে রয়েছে বেশ কিছু শিব মন্দির। বেশিরভাগ মন্দির নতুন করে নির্মাণ করা হয়েছে, তবে একটা মন্দির এখনো পুরনো রয়েছে, গা দিয়ে গাছ জড়িয়ে বেরিয়ে গেছে, জরাজীর্ণ হয়ে রয়েছে। আমি পৌষ মাসে গেছিলাম, তাই পৌষ মেলা হচ্ছিল। মুর্শিদাবাদের বিখ্যাত কিরিটকোনা গ্রামের পৌষ মেলা এই শক্তিপীঠে। এই কিরিটেশ্বরী মন্দির দেখে জাস্ট 2 মিনিট এগিয়ে আরেকটা মন্দিরে চলে এলাম। মূল মন্দির থেকে 1 কিলোমিটার দূরে আরেকটা মন্দির। এটা হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এই গুপ্ত মন্দিরে আছে মায়ের শিলামূর্তি। শোনা যায় যখন মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে পরিবর্তন করে সেই সময়ের মুকসুদাবাদে রাজধানী করবেন, সেই সময় এখানকার হিন্দু রাজারা চিন্তায় পড়ল। ভাবল যদি এখানে রাজধানী হয় তাহলে যে কোনো মুহূর্তে বিঘ্ন ঘটতে পারে এবং সেই সময় এই অঞ্চলে ছিল 500 থেকে 1000 খানেক পান্ডা। এই অঞ্চলটাকে পান্ডাপাড়া বলা হতো। তাদের সাথে আলোচনা করে মূল মন্দির থেকে মায়ের শিলা এনে লুকিয়ে রাখা হয়েছিল এই মন্দিরে, যেটাকে ব্রহ্মশিলা বলা হয়। গুপ্ত মন্দির দেখে আমরা এগিয়ে চললাম পরের স্পটে। যাওয়ার সময় দাদাকে বললাম একটু সর্ষে ক্ষেত দেখে দাঁড়াবেন, সবাই মিলে ফটোশুট করব। দেখে মনে হচ্ছে যেন প্রকৃতির আঁকা অপূর্ব এক ছবি। হাওয়ায় দুলছে সর্ষে ফুলগুলো। সর্ষে ক্ষেতের ফটো সেশন শেষ করে আবার এগিয়ে চললাম পরবর্তী সাইট সিইং এ। মুর্শিদাবাদের দাহাপাড়ায় অবস্থিত জগৎবন্ধু ধাম। 1871 সালে 29 এপ্রিল এই মুর্শিদাবাদের দহপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর। ছোটবেলায় একটা নাটকে গান গাইতে গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। সেই ভাববেশে অচেতন হয়ে পড়ল। ধীরে ধীরে এই ধাম একটি আশ্রমে পরিণত হয়। সন্ন্যাসী ও ভক্তদের আবাস তৈরি হয়। প্রভু জগৎবন্ধুর স্মৃতি রক্ষার জন্য এখানে একটা মন্দির তৈরি হয়। মুর্শিদাবাদের সব থেকে উঁচু মন্দির, সম্ভবত 120 ফিট উচ্চতা। এই মন্দিরের চারিদিকে বাগান এবং ফুল গাছ দিয়ে সাজিয়েছে। এই মন্দির সকাল 11টায় বন্ধ হয়ে যায়। যদি আপনি আসেন তাহলে 11টার মধ্যে আসবেন। আমরা এখানে এসে পৌঁছেছি 12:30টায়, তাই দর্শন করতে পেলাম না। এখানে আপনি চাইলে মহাপ্রসাদ ভোগ খেতে পারেন, তার জন্য 10:30 থেকে 11টার মধ্যে কুপন নিতে হবে। জগৎবন্ধু ধাম দেখে এবারে যাচ্ছি ফেরিঘাটের দিকে। যাওয়ার পথে আরেকটা স্পট আছে। এই জায়গাটা হচ্ছে রশনি বাগ। এখানে রয়েছে সুজা উদ্দিনের কবরস্থান। সুজা উদ্দিন হচ্ছে মুর্শিদ কুলি খানের জামাই, অর্থাৎ আজিমুন্নেসা বেগমের স্বামী। এপারে গতকাল আজিমুন্নেসা বেগমের সমাধি দেখিয়েছিলাম, মনে পড়ছে? আর ওপারে আছে সুজা উদ্দিনের সমাধি, যিনি ছিলেন বাংলার দ্বিতীয় নবাব। পাশে একটা মসজিদ আছে, সম্ভবত আলীবর্দী খান এই মসজিদটা বানিয়েছিল সুজা উদ্দিনের মৃত্যুর পর। এরপর চলে এলাম এলাহিগঞ্জ ফেরিঘাটে। ভাগীরথী নদী পার হয়ে আমাদের হোটেলে যাব। যাওয়ার পথে একটা তথ্য দিই, নবাব সিরাজদৌল্লা এই নদীর তীরে নিজের জন্য একটা প্রাসাদ বানিয়েছিল, যেই প্রাসাদ দেখে লর্ড ক্লাইভও প্রশংসা করেছিল।
কিন্তু কালের নিয়মে সেই প্রাসাদ আজ ধ্বংসস্তূপ, জলের তলায় মিলিয়ে গেছে। সেই প্রাসাদকে বলা হয় হীরাজিল প্রাসাদ। চলে এলাম আমাদের হোটেলে, খুব খিদে পেয়ে গেছে। খেয়ে নিলাম মাছ ভাত। পাবদা মাছটা বেশ ভালো ছিল। আমরা সব খাবার দাবার সাগ্নিক হোটেল থেকেই খেয়েছি, খুব ভালো কোয়ালিটি। খাওয়া দাওয়া করে ঠিক দুপুর 2:30 নাগাদ চললাম মুর্শিদাবাদের টপ মোস্ট ভিজিটিং প্লেস হাজারদুয়ারি প্যালেস ঘুরতে। বর্তমানে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ এবং জনসাধারণের জন্য সাংস্কৃতিক জাদুঘর, মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ। হাজারদুয়ারির অর্থ হলো হাজারটা দরজা। এই প্রাসাদে বলা হয় 1000টা দরজা রয়েছে, কিন্তু তার মধ্যে 100টাই ফলস দরজা। তাহলে এই প্রাসাদের নামটা হাজারদুয়ারি রাখার কারণ কি? যদি কোনো চোর বা ডাকাত কিছু চুরি করে পালানোর চেষ্টা করত, তবে সে আসল ও নকল দরজার মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ত এবং ততক্ষণে নবাবের প্রহরীদের হাতে ধরা পড়ে যেত। তাই এই প্রাসাদের নাম রাখা হয় হাজারদুয়ারি। 1829 সালের 29শে আগস্ট এই প্রাসাদ স্থাপিত করেন নবাব নাজিম হুমায়ুন ঝা। তবে এই প্রাসাদটা ডিজাইন করেছে একজন ব্রিটিশ বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের কলোনেল ডাঙ্কেন ম্যাকলিয়েড। বর্তমানে হাজারদুয়ারির এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা একজনের। ভেতরে ছবি ভিডিও করা কঠোরভাবে বারণ। ভেতরে আপনি দেখতে পাবেন সিরাজদৌল্লার তরবারি থেকে শুরু করে আলিবর্দী খানের তরবারি, শিরস্থানের মানে হেলমেট, বিভিন্ন ধরনের বন্দুক, বল্লম, খঞ্জর এসব দেখতে পাবেন এবং নবাবদের ব্যবহার করা কিছু আসবাবপত্র, আরো অনেক কিছু আছে। এই প্রাসাদটির উচ্চতা হচ্ছে প্রায় 80 ফিট। একটি জায়গায় পড়েছিলাম এই প্রাসাদটি তৈরি করতে 16 লাখ টাকা খরচা হয়েছিল। সঠিক কিনা জানি না। এই প্রাসাদ প্রতি শুক্রবার বন্ধ থাকে। হাজারদুয়ারির বিপরীতে আছে নিজামত ইমামবাড়া। 1740 সালে নবাব সিরাজদৌল্লা নির্মাণ করেছিলেন এই ইমামবাড়া। পরের দিকে এটা আগুন লেগে ধ্বংস হয়ে গেছিল। তারপর 1847 সালে নবাব হুমায়ুন ঝার ছেলে নবাব নাজিম মানসুর আলী খান, যিনি আবার নবাব ফেরাদুন ঝা নামে পরিচিত, সেই ফেরাদুন ঝা নতুন করে পুনরায় ইমামবাড়াটি তৈরি করেন। এটা বাংলার বৃহত্তম ইমামবাড়া। 6 লক্ষ টাকা খরচা হয়েছে তৈরি করতে। মহরমের সময় এই ইমামবাড়াটি খুব সুন্দর করে সাজানো হয়। হাজারদুয়ারি কমপ্লেক্সে আরো কিছু রয়েছে। মুর্শিদাবাদের ক্লক টাওয়ার বা ঘড়িঘর, একে আবার বলা হয় বিগ বেন অফ মুর্শিদাবাদ। এই ক্লক টাওয়ারটা ডিজাইন করেছে সাগর মিস্ত্রি, কলোনেল ম্যাকলিয়েডের অ্যাসিস্ট্যান্ট। বাঁদিকে রয়েছে একটা কামান, এর নাম বাদশাওয়ালি তোপ। 18 ফুট লম্বা, 7657 কেজি এর ওজন। একটা কামান আগেই দেখিয়েছিলাম, মনে আছে? জাহান কোষা কামান, ঢাকার জনার্দন কর্মকর বানিয়েছিল। বলা হয় এই কামানটিও তিনিই বানিয়েছিলেন। এই কামান থেকে একবারই ফায়ার করা হয়েছিল। যখন ফায়ার করেছিল বিশাল জোরে একটা বিস্ফোরণ হয়েছিল। সেই শব্দের ফলে বেশিরভাগ প্রেগনেন্ট মহিলারা তাদের বাচ্চা জন্ম দিয়েছিল, যার জন্য এই তোপের নাম বাদশাওয়ালি তোপ। কামানের পাশে রয়েছে মদিনা মসজিদ। এটা পুরনো মদিনা মসজিদ, নবাব সিরাজদৌল্লা বানিয়েছিল। এই মসজিদটা ধ্বংস হয়ে যাওয়া ইমামবাড়ার একটা অংশ, আর চারপাশ জুড়ে বাগান আর বাগান, যার নাম সিরাজ গার্ডেন। হাজারদুয়ারির সম্পূর্ণটা ঘুরে দেখতে 1.5 ঘন্টা তো লেগেই গেল। এখান থেকে বেরিয়ে আবার চোখ পড়ল ত্রিপোলিয়া গেটে। তার পাশে একটা গলি দিয়ে এগিয়ে দেখলাম আরেকটা স্পট। 1767 সালে মির্জাফরের স্ত্রী মুন্নি বেগমের নির্দেশে এই চক মসজিদ তৈরি করা হয়। এই গেটটাকে বলা হয় দক্ষিণ দারওয়াজা, কেল্লা নিজামতের প্রবেশপথ। নবাবরা যেখানে বসবাস করতেন সেই এলাকাটা এই দরজা থেকে শুরু হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সহজেই এই গেট দিয়ে আসা যাওয়া করতে পারি, কিন্তু নবাবদের আমলে প্রবেশ করার জন্য কড়া নিয়মকানুন ছিল। সম্ভবত 1821 সাল থেকে 1824 সালের মধ্যে এই গেট বানিয়েছিলেন নবাব ওয়াল্লা ঝা। দক্ষিণ দারওয়াজা পেরিয়ে ডান দিকে পড়ছে আরেকটি স্পট। এই ঘন্টা ঘরের অনেক রহস্য আছে। অনেকে বলে সময় বলার জন্য এই ঘন্টা ব্যবহার করা হতো। কেউ কেউ বলে বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ করলে এই ঘন্টা বাজিয়ে সাধারণ মানুষ এবং সেনাবাহিনীকে সতর্ক করা হতো। ঘড়ি ঘরের বিপরীতেই আছে সিরাজদৌল্লার পার্ক বা উদ্যান, তার পাশেই ভাগীরথী নদী।
পার্কের ভেতরে রয়েছে সাদা মসজিদ। সম্ভবত সিরাজদৌল্লার দ্বারাই এই মসজিদ নির্মিত হয়েছিল। পার্কের পাশে আছে জেটি ঘাট, ভাগীরথী নদীর ঘাট। সেই ঘাটের ভেতরে আছে মুর্শিদাবাদের সেলফি পয়েন্ট। মুর্শিদাবাদে এসে এখানে দাঁড়িয়ে ফটো তুলতে ভুলবেন না যেন। এর ঠিক বিপরীতেই আছে মুর্শিদাবাদের শেষ স্পট, নবাব ওয়াসিফ আলী মির্জা 1903 সালে এই ওয়াসিফ মানজিল প্যালেস নির্মাণ করেন। হাজারদুয়ারির প্যালেস আর দক্ষিণ দারওয়াজার মাঝখানে অবস্থিত এই প্রাসাদ। বেশ কিছু বছর এটা বন্ধ রাখা হয়েছিল, বর্তমানে খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষদের জন্য। ভেতরে রয়েছে নবাবদের ব্যবহার করা জিনিস। এরপর নদীর ধারে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর ফিরে গেলাম হোটেলে। হোটেলের রেস্টুরেন্টে খেয়ে নিলাম চিকেন পকোড়া। টিফিন করে হোটেলের কাছে পাঁচরাহা মোড়ে হাঁটতে গেলাম। এই অন্নপূর্ণা সুইটস থেকে মিষ্টি খেলাম। কত রকমের মিষ্টি রয়েছে, যদিও আমি মিষ্টি ভক্ত নই। ভেতরে বসেই খেয়ে নিলাম রাবড়ি। তারপর হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম রেস্টুরেন্টে ডিনার করতে। খেয়ে নিলাম চিকেন বিরিয়ানি। মুর্শিদাবাদের দ্বিতীয় দিন আরো ফাটাফাটি কাটলো। সকালে বেরোলাম মর্নিং ওয়াকে। দক্ষিণ দারওয়াজা পেরিয়ে নদীর ধারে দেখলাম একটা লোক খেজুরের রস বিক্রি করছে। হোটেলে ফিরে স্নান করে সকাল 8টায় চেক আউট করে দিলাম। রেস্টুরেন্ট থেকেই করে নিলাম ব্রেকফাস্ট, ব্রেড অমলেট। ব্যাস, এইভাবে আমাদের মুর্শিদাবাদের সফর শেষ হলো। স্টেশন থেকে সকাল 10:06 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ধরে বিকেল 3:30 নাগাদ শিয়ালদা পৌঁছলাম। একটা রিকোয়েস্ট করছি, আপনার কিছু কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে। যদি আপনিও মুর্শিদাবাদের বাসিন্দা হয়ে থাকেন, আমার এই মুর্শিদাবাদের ডকুমেন্টারি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা প্লিজ লাইক করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি অরিত্র। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতন টাটা।